নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন তাহলে আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি পাঠিয়েছে শর্ট মাস্টার, আমার ইউটিউবেরই একজন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাই, তুমি অনেক দিন ধরেই, যেদিন থেকে আমি ইউটিউব খুলেছি তারপর থেকেই তুমি আমার পাশে আছো, তাই তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এইভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করো। আজকে তোমার গল্পটাই আমি শোনাতে চলেছি। তুমি যে ঘটনাটা বলেছিলে, ঘটনাটা ঘটেছে আমার যে সাবস্ক্রাইবার এখনই নাম করলাম, তার দাদার এক বান্ধবীর সঙ্গে। তার নাম ছিল মিতালি। সে এলএলবি পড়াশোনা করার জন্য কলেজে ভর্তি হয়। তার বাবা খুবই অবস্থাপূর্ণ ছিল, মানে ভীষণ বড় লোক যাকে বলে। সে বলে যে মানে তার একটু দূরে বাড়ি ছিল, কলেজের থেকে অনেকটাই দূর, প্রায় 2-3 ঘন্টা রাস্তা। তাই প্রত্যেক দিন আসা যাওয়াটা সম্ভব ছিল না। কদিন সে মানে একটু গ্যাপ দিয়ে কলেজ কদিন করেছিল, ওই 1 মাস মতন। তারপরে তার বাবা বলে যে আমার মেয়ে কোনো হোস্টেলে বা ভাড়া বাড়িতে থাকবে না, আমি তাকে পড়াশোনা করার জন্য ওখানে পাঠিয়েছি, ওখানে আমি একটা বাড়ি তাকে গিফট করব। তাই সে সেইখানে একটা বাড়ি তাকে গিফট করে, কিনে দেয়। তা সেটা ছিল একটা ডাক্তারের বাড়ি। তারা ফুল ফ্যামিলি বিদেশে সেটেল হয়ে যায়, তাই জন্যে বাড়িটা তারা বিক্রি করে দিয়ে যায়। এই দূর পর্যন্তই সবাই জানতো, মানে তারা বিদেশে সেটেল হচ্ছে বলে তারা বাড়িটা বিক্রি করে দিয়ে যাচ্ছে, তাই জন্যে এই ব্যাপারটা সবাই জানতো। এর চেয়ে বেশি কোনো কিছু কেউ আর জানতে পারেনি। যাই হোক, দাদার বান্ধবী অনেক দিন দূর থেকে ক্লাস করতে বলে অনেক কামাই হয়েছিল, তাই সে খুব তাড়াতাড়ি বাড়িটা কেনার পর বাড়িতে শিফট করে যায়। আর তার বাবা অল টাইম তার জন্য একটা মেড রেখে দিয়েছিল বাড়িতে, যে সে একা একা থাকবে কী করে অত বড় বাড়িটাতে, আর যাতে খাওয়া দাওয়া কোনো কিছুরই তার মেয়ের কোনো রকমের অসুবিধা না হয়, তাই জন্যে অল টাইমের জন্য তার কাছে একটা মেড ছিল। তা হঠাৎ করে তার বান্ধবী, মানে দাদার বান্ধবী যখন শিফট করে, তার কিছুদিনের মাথাতেই মানে বাড়ির মধ্যে কিছু মানে অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। বাথরুমে বসে আছে, যেন মনে হচ্ছে তার পাগুলোকে চেপে ধরছে। তারপরে রাত্রি ঠিক 2-2-2:30 এরকম বাজবে, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, রুমটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। তারপরে যেন কখনো ঘুমোচ্ছে, ক্লান্ত হয়ে এসে হয়তো কলেজ থেকে এসে পরে হয়তো দুপুরবেলা একটু শুলো, যেন মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে, কটকট দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মেরে ফেলবে। এই ঘটনাটা শুধু ওর সঙ্গে ঘটছিল তা নয়, ওই কাজের মেয়েটার সঙ্গেও কিন্তু সেমভাবে ঘটছিল। যেহেতু অল টাইম বাড়িতে থাকছিল, তাই মানে ও আরও বেশি জিনিসটাকে ফিল করতে পারছিল। ও রান্না করছে, হয়তো মনে হচ্ছে শর্ট করে কেউ পেরিয়ে চলে গেল, বা দরজাটা কোনো কারণ ছাড়াই লক হয়ে যাচ্ছে। রান্না করছে, রান্নার কোনো খাবারই কোনো মানে যেন মনে হচ্ছে মানে মাংস মাছ রান্না করলে যেন মনে হচ্ছে বহুদিন পচে যাওয়ার পর বা তার কোনো আর স্বাদ নেই সেরকম খাবারটা খাচ্ছে, যেন মনে হচ্ছে মানে টেস্টলেস খাবার খাচ্ছে আর কি যাকে বলে। মানে যে টাটকা জিনিসটা কিনে আনছে, রান্না করছে, তার একটা আলাদা স্বাদ, সেটা তারা পাচ্ছিল না। যাই হোক, দুজনা মিলেই মানে যেহেতু ওর মেড আর মিতালি দি একসঙ্গে থাকতো, তাই তারা দুজনা মানে যখনই থাকতো দুজনের সঙ্গে গল্প করতো, কথোপকথন চলতো। তারা দুজনে মিলে আলোচনা করছে বাড়ির মধ্যে, যে বাড়িটা মনে হচ্ছে মানে বাড়িটাতে যেন মনে হচ্ছে অল টাইম কেউ রয়েছে। তারপরে বাড়িটাতে মানে একটা মানে ঘুম হচ্ছে না, কিছু না। আর মিতালি দি আর
তার কাজের মেয়েটা, দুজনাকারই শরীরটা দিনকে দিন খারাপ হতে থাকে। দুজনাকারই মানে একজনাকার ঘটনাটা ঘটতে পারে, দুজনাকার কী করে ঘটতে পারে? দুজনাকারই প্রত্যেক দিন জ্বর আসছে, খাবার খেতে পাচ্ছে না, দুজনাকারই ঘুম হচ্ছে না। তখন মিতালিদি তার বাবাকে ঘটনাটা জানায় যে বাবা, আমরা এখান থেকে যখন থেকে শিফট করেছি আমাদের মানে দুজনাকার সঙ্গেই এরকম ঘটনা ঘটছে। রাত্রি 2-2:30টার পর বাড়িটা, শীতকালের দিন, তখন ডিসেম্বর মাস চলছিল, এইরকম এত ঠান্ডার দিনে রুমটা এমন গরম হয়ে যাচ্ছে রাত্রি 2-2:30টার পর, যেন মনে হচ্ছে আমি কোনো ফার্নিসের মধ্যে আছি। শুধু আমি নয়, তুমি ঝুমাদিকেও জিজ্ঞেস করো, ওর মেয়েদের নাম ছিল ঝুমা, তুমি ঝুমাদিকেও জিজ্ঞেস করো, ঝুমাদির সঙ্গেও ঠিক এরকম ঘটনা ঘটছে। আর যখন ঘুমোচ্ছি হট করে মনে হচ্ছে আমার মানে সামনে এসে কেউ দাঁড়াচ্ছে, কটকট দৃষ্টিতে মানে আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে আমাকে এক্ষুনি মানে মেরে খাবে আর কি, চিবিয়ে খাবে। আর ঝুমাদির সঙ্গে এরকম হচ্ছে, ঝুমাদি রান্না করছে, ঝুমাদিকে যেন মনে হচ্ছে কেউ ডিস্টার্ব করছে অল টাইম, ওকে যেন মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে, মানে অল টাইম ও যেন কারোর দৃষ্টিবন্দী হয়ে আছে, এইরকম জিনিসটা। বাথরুমের মধ্যেও যেন মনে হচ্ছে মানে বাথরুমে ঢুকলে গা ছমছমানি, একটা মানে বিচ্ছিরি একটা বাড়ির যে পরিবেশ হয়েছে সেরকম হয়ে আছে। তখন ওর বাবা বলছে, দেখ নতুন বাড়িতে শিফট করেছিস তো, নতুন জায়গা, এরকম মনেই হতে পারে। আর ঝুমার কথা বাদ দে, ওরা তো ওই রকম ধরনেরই মানুষ, ওরা একটু মানে সব কিছুতেই ভূত প্রেত এসব দেখতে পায়। তুই ওর সঙ্গে বেশি কথা বলিস না, আমি বরঞ্চ তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই একটা রুমে এসি লাগিয়ে নে। তার বাবা এইটুকুন অনুভূতি করতে পারেনি, মিতালিদির বাবা, যে ডিসেম্বর মাসে কারোর এসি চালানোর কী করে ইয়ে হতে পারে। যাই হোক, সে অত্যন্ত বড় লোক মানুষ, তার কাছে হয়তো এটাই সলিউশন ছিল তার মেয়ের জন্যে বা তার মেয়েদের জন্যে। যাই হোক, যেই কথা সেই কাজ, সে তার বাবার কথা মতো রুমে একটা এসি লাগিয়ে নেয়। কিন্তু রুমে এসি লাগানো তো কিন্তু জিনিসটা ঠিক আগের মতনই রয়ে গেছে। আস্তে আস্তে জিনিসটা আরও বাড়তে থাকে, যেন মনে হচ্ছে রুমের মধ্যে হাঁটা চলা করছে কেউ, মানে অল টাইম রাত্রি 2টোর পর কোনো স্বাভাবিক মানুষ শুয়ে পড়ার পর কোনো একটা অস্বাভাবিক জিনিসের জাগরণ, আর পুরো বাড়িটাতে তার বিচরণ। তারা দুজনেই বুঝতে পারছে, ঝুমাদি আর মিতালিদি রাতের পর রাত জেগে থাকছিল, বুঝতে পারছিল যে কোনো একটা কেউ আসছে যাচ্ছে রুমের মধ্যে, খাবার খাচ্ছে, রান্নাঘরে জিনিস ওলঢাল করছে, মানে ফ্রিজের জিনিস ইউজ করছে, এমনকি মানে বাথরুম পর্যন্ত ইউজ করছে, সাবান, বাথরুম, মানে টোটাল অল জিনিস কেউ ইউজ করছে। মানে তাদের মানে একটা সাধারণ মানুষের একটা টাইম লেভেল থাকে, যে টাইম লেভেলের পরবর্তীকালে যে কেউ আসছে আর সে একটা মানুষের মতনই জীবনযাপন করছে, চান করা, খাওয়া, বসা, ঘোরাফেরা, রান্নাঘর ইউজ করা, সমস্ত কিছু। তা একদিন মিতালিদি কলেজে যায়, কলেজ থেকে যখন ব্যাক করে ফিরে আসে তখন দেখে যে তার যে কাজের মেয়ে সে বাইরে বসে বসে কাঁদছে। তারপরে সে তাকে বলে যে কী রে, তুই এরকম বাইরে বসে কাঁদছিস কী জন্য? তখন সে বলে যে আমার এই ঘরটাতে আমি আর থাকতে পারছি না, তোমার এই ঘরটাতে আমি আর থাকতে পারছি না, তুমি কাকুকে বলে আমি এবার বাড়ি চলে যাবো, আমার ব্যবস্থা করো। তখন জিনিসটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে আর কি। তখন বলছে, কেন, কি হয়েছে? বলছে, দেখো দিদি, তুমি ফ্রিজে যত রেখেছিলে মাছ মাংস, মানে যেগুলো রাখা ছিল, মানে সপ্তাহে একদিন করে তারা দুজনে মিলেই যেত বাজার করে নিয়ে আসতো একদিনই, আর সেটা পুরো সপ্তাহ ফ্রিজে রাখা থাকতো, একটু একটু করে দুজনে যেহেতু ছিল রান্না করে করে খেত আর কি। দেখো ফ্রিজ খুলে আমি আজকে স্পষ্ট দেখেছি একটা মহিলা শাড়ি পরে, তার হাঁটুর নিচ অবধি চুল, সে নিজে ফ্রিজ থেকে সমস্ত জিনিস বার করে নিয়ে রান্নাঘরে গিয়ে পরে বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কচকচ করে জিনিসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল।
কাঁচা মাছ, কাঁচা মাংস, এগুলো আমি নিজের চোখে আজকে দেখেছি। আমি আজকে আর কিছুতেই এখানে থাকতে পারছি না। আর আমি দেখার পরে যখন চিৎকার করে দিয়েছিলাম, তখন সে আমার দিকে ধেয়ে এগিয়ে এসেছিলো আমাকে মারার জন্য, যেন মনে হচ্ছিলো এক্ষুনি আমাকে মেরে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। ভাবুন কি মানে অবস্থা হয় মানুষের এরকম টাইমে। তখন সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে ঘরের গেটটা বন্ধ করে উঠোনে বসে বসে কাঁদছিল। যাই হোক, ঘটনাটা শোনার পর ঝুমাদি ইয়েকেও বারণ করে, মিতালিদিকেও বারণ করে যে তুমি ঘরের মধ্যে আর যেও না, চলো আমরা বাইরে থেকে একটা তালা চাবি দিয়ে আমরা কাকুর কাছে ফিরে যাই। তা যেই কথা সেই কাজ মিতালিদিও ঠিক সেটাই করলো। যেহেতু ঝুমাদি আর মিতালিদি একসঙ্গে থাকতো, মিতালিদিও এই ঘটনাগুলো বুঝতে পারছিল, তাই জন্যে সে সোজা ঝুমাদির কথা শুনে দুজনে মিলে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে পড়ে আর বাবাকে নয়, সে মাকে, ঠাকুমাকে সমস্ত ঘটনাটাই খুলে বলে যে আমরা যাবার পরে এরকম এরকম ঘটনা ঘটছিল। আর আজকে তো মানে ঝুমাদি তাকে দেখেওছে যে একটা শাড়ি পরা হাঁটু পর্যন্ত চুলওয়ালা একটা মেয়ে ঘরের মধ্যে ফ্রিজ খুললো, ফ্রিজ থেকে সমস্ত রকমের মাছ মাংস যা ছিল সেগুলো বার করে সোজা রান্নাঘরে ঢুকে গেল। রান্নাঘরের বেসিনের কাছে সে কাঁচা মাছ মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। আর যখন ঝুমাদি সেটা দেখে চেঁচিয়ে ওঠে, তখন সে নাকি তার দিকে ধেয়ে আসে তাকে একদম মেরে ফেলার জন্য। আর শুধু এই ঘটনাটাই নয়, আমরা যখন শুয়ে থাকি রাত্রেবেলাতে বা দুপুরবেলাতে, আমরা বুঝতে পারি আমাদেরকে যেন মানে কটকট দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে, যে আমাদেরকে মানে এক্ষুনি পেলে এক্ষুনি শেষ করে দেয় আর কি। তখন তারা যায় ওইখানেরই এক মানে সাধু বাবার কাছে। সাধু বাবা ঠিক নয়, সে শ্মশানেই থাকতো। আর সে মানে ভূত প্রেত ছাড়াতো আর কি, এরকম ধরনের ওঝা টাইপের ছিল। সাধু বাবা নয়, ওঝা টাইপের ছিল। তা সে তাকে গিয়ে পড়ে সমস্ত ঘটনাটা বলে। তখন সে বলে যে এটা হচ্ছে বাড়ির অনেক পুরনো কোনো পিচাস, তোমরা ওই বাড়িটাতে চাইলে আমাকে নিয়ে যেতে পারবে। তখন তারা বলে যে আমাদের খুব ভয় লাগছে, আমরা ওই বাড়িতে আর যেতে চাইতে পারছি না। বলছে যাই হোক, আমাকে বাড়িটা তো একবার দেখাতে পারো। বাবাও তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, ওই বাড়িটা তো আমরা কিনেছি, ওই বাড়িটাতে তো আমার কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে কিনেছি আমরা এতদিন ধরে নিয়ে। তখন বলে যে আগে আপনি যার কাছ থেকে কিনেছেন তাকে আগে আপনি ফোন করুন, ফোন করে আগে ঘটনাটা জানুন যে এই বাড়িটার কোনো কিছু ঘটনা আছে কি না। তারপর সে ডাক্তারটাকে ফোন করে। ডাক্তারটা প্রথমে কোনো কিছু বলতে নারাজ হয়, বলে যে না আমরা এখানে শিফট হয়ে গেছি বলে বিক্রি করে দিয়েছি, মানে ঘটনাটা যে অন্য কোনো কিছু ঘটনা আছে সেটা কিন্তু সে বলতে চায়নি। তারপরে যখন জোর জবরদস্তি করে যে দেখুন আমার মেয়ে জীবনের ব্যাপার, এটা কেউ যদি মারা যায় তাহলে তার দায় আপনি নেবেন তো, আপনি একজন ডাক্তার মানুষ, এরকম বলার পরে সে তখন তারপরে তার স্ত্রী তার কাছ থেকে ফোনটা নেয় এবং তাদেরকে সব কিছু ফোনে জানায় যে শুধু ওদের সাথেই মানে তাদের সাথেই না, ওদের সাথেও এই ঘটনাটা ঘটছিল। ওরাও এই বাড়িটার ওনার ছিল না, তার আগে অন্য কারুর এটা বাড়ি ছিল, উনি ওই বাড়িটা কেনেন একজনের কাছ থেকে। তা কেনার পর যখন শিফট হয় তখন ওদের সাথেও এরকম মানে ঘটনাগুলো ঘটছিল। তার মানে ডাক্তার যে ছিল সে কিছুতেই বিশ্বাস করতো না। ওরা হাজব্যান্ড যখন ডিউটি চলে যেত যখন বিভিন্ন অপারেশনে, আরে ডাক্তারদেরকে তো যখন তখন ডাকে, অন কলে ডাক্তাররা থাকে ইমার্জেন্সি, তখন বেশিরভাগই ওকে প্রচণ্ড জ্বালাতন করতো। রাত্রেবেলাতে যখন যদি শুয়ে আছে তাহলে হঠাৎ করে ফ্যান অফ করে দেওয়া, রুম গরম হয়ে যাওয়া, ওই কটকট দৃষ্টিতে যেন মনে হচ্ছে কে তাকিয়ে আছে। আর ও যদি একা থাকতো তাহলে যেন মনে হতো গোটা রুমটা ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, রান্না করে জিনিস ফেলছে, মানে ও ওই রুমটার মধ্যে যে ওর বউ মানে দরজাটা লক করে ওর বউ যে ওই রুমটার মধ্যে থাকতো, তার যে বাইরে এক পা বেরোনোর ক্ষমতা শুধু তার ছিল না, মানে এত তীব্র তাকে ভয় দেখাতো আর জ্বালাতো। সে ফোনের মধ্যে হনুমান চল্লিশা, তারপরে শ্রীকৃষ্ণের অষ্টশতনাম, মানে যা আছে ঠাকুরের নামগুলো সেগুলো চালিয়ে
কোনো রকমে সে রাতটা কাটাতো। তারপরে যখন মানে একাকিটা কাটাতো, তারপরে যখনই সে একা থাকতো, ডাক্তারবাবু যখনই চলে যেতেন তখনই সে মানে বক্সের মধ্যে মানে রুম থিয়েটারের মধ্যে মধ্যে ঠাকুরের নাম বাজিয়ে কোনো রকমে সে কাটাতো। তারপরে আস্তে আস্তে জিনিসটা যখন মানে ডাক্তারবাবু নিজেও ঘরের মধ্যে যখন টাইম স্পেন্ড করতে থাকে, তার বউ কিন্তু ঘটনাটা বলেছিল ওয়াইফ, প্রথমে সে বিশ্বাস করেনি। তারপর যখন সে বাড়িতে থাকা স্টার্ট করে আর টাইম স্পেন্ড করা যখন স্টার্ট করে, তখন সেও আস্তে আস্তে বুঝতে পারে যে হ্যাঁ সত্যি এটা একটা চলছে কিছু। রাত্রেবেলায় শুলে পড়ে বাইরে রুমের মধ্যে অল টাইম যেন মনে হচ্ছে কারুর দৃষ্টিবন্দী হয়ে তারা আছে। তারপরে বাড়িটাতে আর থাকতে না পেরে আমরা এই বাড়িটা কাউকে কোনো কিছু না জানিয়ে বাইরের লোকদেরকে জানালে পরে জিনিসটা তো আর বিক্রি হবে না, তাই আমরাও বিক্রি করে দিই বাড়িটাকে। আমরাও কিনেছিলাম, আমরাও আপনাদের কাছে বিক্রি করে দিই। যাই হোক, তাদের কাছে ঘটনাটা শোনার পর তখন সেই ওঝাটাকে নিয়ে তারা সেই বাড়িটাতে যায়। বাড়িটাতে যাওয়ার পরে ওঝাটা সেখানের মাটি ছুঁয়েই বলে দেয় এই বাড়িটাতে পিচাস আছে, আর আজকের না, এ বহুদিন ধরে পিচাস হয়ে আছে। মানে এই বাড়িটাতে সে মারাও যায়নি বা কোনো ইয়েও হয়নি। এটাতে নাকি এই বাড়িটাতে নাকি কারুর মানে কেউ কোনো মৃতদেহ মারা যাওয়ার পরে তার নাভি যেটা সেটা পড়ে না, সেটা দেখবেন সকলেই সেটা নিয়ে অস্থি ভাসানো বলে, তখন সেই নাভিটাই কিন্তু ভাসানো হয়। কিন্তু এই বাড়িতে কেউ মারা গেছিলো বা বাইরের কারুরই হোক, কেউই হোক, কারুর কোনো মানে মৃতদেহের নাভি এখানে কোথাও মানে এই বাড়িতে কোথাও আছে, যে নাকি মানে বলে না ওই নাভিটা থাকলে আস্তে আস্তে প্রথমে সে ভূত হয়, ভূত হওয়ার পর সেই নাভিটাতে যখন নখ চুল এগুলো গজিয়ে যায় সে নাভিটার মধ্যে, তখন সে আস্তে আস্তে পিচাসে পরিণত হয়। সেই পিচাসে পরিণত হয়েছে সে। যতক্ষণ না ওই নাভিটা খুঁজে পাওয়া যাচ্ছে বা ওকে কোনো রকম মানে বার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আর কেউ কোনো দিন থাকতে পারবে না। মানে ও শুধু মানে ও সাংঘাতিক ধরনের পিচাস হয়ে গেছে, ওকে ছাড়ানো মানে এত মানে সহজে সম্ভব নয়, এত তাড়াতাড়ি সম্ভব নয়। তা সেই তান্ত্রিক বলে যে এটা তো ওঝাটা আর কি বলে, এটা তো আমার পক্ষে সম্ভবই নয়, কারণ ওই যে নাভিটা আছে ওটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে একে কোনো দিনই ছাড়ানো যাবে না। আর এমন কিছু করেও মানে রাখা যাবে না, বন্দি করেও রাখা যাবে না যে আমি কোথাও বন্দি করে দিলাম আপনারা ঠিকঠাক আছেন, সেটাও সম্ভব নয়। তারপরে ঘটনা তারা বলে যে এটা একমাত্র যদি মানে খুব সিদ্ধ হয় তাহলে যদি সে ছাড়াতে পারে, বা কোনো পীর এরা একমাত্র এই জিনিসগুলোকে ছাড়াতে পারে, পিচাস এরা ছাড়াতে পারে। বা যারা পিচাস সাধনা করে সেরকম ধরনের কোনো যদি তান্ত্রিককে আপনি নিয়ে আসেন তাহলে আপনার কাজ হতে পারে, আমার দ্বারা এটা সম্ভব নয়। তারপর তারা বলে যে আপনি একটু ঠিকানা বলে দেন যার সাথে আমরা যোগাযোগ করব। তারপরে তিনি তার গুরুদেবের কথা বলেন আর কি, যার কাছে তিনি মানে ওঝাগিরিটা শিখেছিলেন, তিনি নাকি তন্ত্র সাধনা করতেন আর পিচাস সাধনা করতেন। তিনি বলেন যে আমার গুরুদেবকে এখানে নিয়ে আসুন, তিনি ঠিক এখানে এসে ব্যবস্থা একটা করে দেবেন। তারা সবাই মিলে গাড়ি করে তার গুরুদেবের কাছে যায়। গুরুদেবের কাছে গিয়ে তখন তিনি বলেন যে আমি পঞ্চমুণ্ডির আসনে বসবো, সেইখানে দেখেই আমি বলে দেবো যে ওটাকে ওই নাভিটা কোথায় আছে, তারপরে আমরা গিয়ে পরে ব্যবস্থা করব সেটা। তারপরে তিনি নাকি পঞ্চমুণ্ডির আসনে বসেন। তারপরে তিনি ধ্যানের মধ্যে জানতে পারেন যে ওই নাভিটা কোনখানে পোতা আছে। তারপরে তারা সবাই মিলে সেখানে আসে, সেই নাভিটাকে খুঁজে বার করে ওটাকে একটা মানে যেমন করে অস্থি বিসর্জন দেয় সেরকমভাবেই একটা কলসের মধ্যে স্থাপনা করে, বাড়িতে বিশাল যজ্ঞ করে। প্রথমে ওটাকে কলসের মধ্যে ভরে, তারপরে গঙ্গায় দিয়ে আসে আর কি। আর তারপরে বাড়ির মধ্যে বিশাল যজ্ঞ করে 9 জন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে সেখানে খাইয়ে মা দুর্গার পুজো করে, মা দুর্গার স্তব করে
সেখানে মা দুর্গাকে স্থাপনা করে তারপরে সেই জিনিসটা থেকে তারা মুক্তি পায়। যাই হোক, সে বাড়িটা থেকে তারা থাকেনি, মানে তার মেয়ে যখন মানে পুরো পড়াশোনাটা যে LLB যে পুরোটা পড়েছিল, সেই পুরোটা তারপরে ভাড়া বাড়িতে থেকেই পড়াটা কমপ্লিট করে, ওই বাড়িটা তার থাকার চেষ্টা করেনি। আর ওই বাড়িটাকে আস্তে আস্তে মানে ভাড়া দিয়ে দিয়ে মানে আর কি রাখে আর কি। এখন বলে নাকি আর কোনো রকম কেউ কোনো কিছু কমপ্লেন করে না বাড়িটার সম্বন্ধে, বা কোনো ডিস্টারবেন্স তারা পায় না। বছরে একবার তারা ওখানে গিয়ে পরে নবরাত্রি করে, 9 দিন ধরে পুজো করে, 9 জন মেয়েকে খাওয়ায়, সেরকম করে তারা ওই বাড়িটাকে শুদ্ধিকরণ করেছে। যাই হোক, ঘটনাটা বলবেন আপনাদের কীরকম লাগলো, আপনারা আমাকে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। নমস্কার।